অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতিকে যে কোনো আইন প্রণয়ন করতে পারবেন। চাইলে সরকার এটিকে আপনার আগামীকালকে সকল অধ্যাদেশকে বাতিল করতে পারে। আবার তারা পর্যায়ক্রমে তারা বাতিল না করে প্রথম দিনে 5টি, পরবর্তী দিনে 10টি, তার পরবর্তী দিনে 20টি, এভাবে তারা বাতিল করতে পারে। আবার একটি আপনার এই অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো সবগুলোকে তারা বাতিল করতে পারে যেগুলো উত্থাপন করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে বিশাল ওপেনের আলোচনাটি দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এ সময়ে আমাদের রাজনৈতিক অঙ্গন ও আইন অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে অধ্যাদেশ। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো অধ্যাদেশ জারি করেছেন এ সবগুলোই কি আগামীকালকে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে কি হবে না, এই নিয়ে তুমুল আলোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা থেকে আমরা অধ্যাদেশ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজব। অধ্যাদেশ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অর্ডিন্যান্স। অধ্যাদেশ হলো জাতীয় সংসদের অধিবেশন মুলতবি থাকা অবস্থায় বা জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরে নতুন সংসদ গঠিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের আশু প্রয়োজনে রাষ্ট্রপতি যে আইন জারি করে তাকে বলা হয় অধ্যাদেশ। আমি খুব সংক্ষেপে বলি, তাহলে অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি দুটি অবস্থাতে জারি করতে পারে: সংসদের অধিবেশন মুলতবি থাকা অবস্থায়, আর দ্বিতীয়টি হচ্ছে সংসদ ভেঙে যাওয়া অবস্থায়। অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি কি যে কোনো আইন প্রণয়ন করতে পারবেন? না, যে কোনো আইন প্রণয়ন করতে পারবেন না। এ সম্পর্কে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্ট তাকে 3টা সীমা বলে দেওয়া হয়েছে। একটি হচ্ছে সংসদ যে আইন প্রণয়ন করতে পারে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে সে আইন প্রণয়ন করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোনো বিধান বিলুপ্ত বা কোনো বিধান নতুন করে সংযোজন করতে পারবে না। তৃতীয় বিষয়টি হচ্ছে এক অধ্যাদেশের মাধ্যমে পূর্ববর্তী কোনো অধ্যাদেশের কার্যক্রমকে নতুন করে বহাল করতে পারবে না বা চলমান রাখতে পারবে না। এই 3টি বিষয় সীমাবদ্ধতা রেখে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারটা কি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, 2024 সালে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 8 আগস্ট 2024 সালে গঠিত হয়, যেটি 17 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এটিকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজিতে আমরা বলি ইন্টারিম গভর্নমেন্ট। আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বলি। 2024 সালে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে 5 আগস্ট 2024 দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতে চলে যান এবং পরবর্তী দিন অর্থাৎ পরের দিন 6 আগস্ট 2024 মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেন এবং 8 আগস্ট 2024 প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। অন্যান্য উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এ সময়কালের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রপতির মাধ্যমে 133টি অধ্যাদেশ জারি করেছেন। এই 133টি অধ্যায়কে আমরা 3টি সময়কাল ভাগ করতে পারি। সে সময়কালগুলো হচ্ছে 2024 সালের 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 17টি অধ্যাদেশ জারি করেছেন। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত 80টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং 1 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 36টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ সকল অধ্যাদেশকে কি আগামীকালকে জাতীয় সংসদ উপস্থাপন করা হবে বা এই অধ্যাদেশগুলোর কি পরিণাম হবে, আমরা এই আলোচনাটা আসছি। তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আমরা একটু দেখি যেগুলো খুবই প্রয়োজনীয় এবং যেগুলো নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এরগুলোর মধ্যে রয়েছে প্রথম যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024। এই অধ্যাদেশের মাধ্যমে মূলত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের পদমর্যাদা নির্ধারণ করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়া হয়।
এর পরবর্তীতে যেটি রয়েছে ব্যাংক কোম্পানি সংশোধন অধ্যাদেশ 2024। এরপরে যেটি জারি করা হয়েছিল সরকারি চাকরিজীবীতে প্রবেশের বয়সসীমা সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এটি 18 নভেম্বর 2024 রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, যার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা 30 বছর থেকে বৃদ্ধি করে 32 বছর করা হয়েছিল। এরপর সন্ত্রাস বিরোধী সংশোধন আইন 2024 করা হয়েছিল। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এ অধ্যাদেশের মাধ্যমে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করা হয়েছিল বা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই অধ্যাদেশে বলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার কার্যক্রম চলমান থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ থাকবে, সেটি সকল মাধ্যমেই একটি বলা হয়েছে। আরেকটি অধ্যাদেশ নিয়ে আমি বলি যে গণভোট অধ্যাদেশ 2025, অর্থাৎ যেটি 13 নভেম্বর 2025 সালে জারি করা হয় আর যার মাধ্যমে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে যেটি 2026 সালে জারি করা হলো, যে জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ 2026 এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে মূলত জুলাই আন্দোলনকারীদেরকে যে বিভিন্ন তারা ফৌজদারি বা আপনার দেওয়ানি যে অপরাধগুলো রয়েছে এগুলো থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এটি নিয়েও তুমুল সমালোচনা রয়েছে। এরকম ভাবে 133টি অধ্যাদেশ রয়েছে। অধ্যাদেশগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কয়েকটা অধ্যাদেশ নিয়ে। একটি হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ আছে এই অধ্যাদেশটি কি আগামীকালকে জাতীয় সংসদে উত্থাপন করা হবে না, এটা একটা নিয়ে, যেটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 নামে পরিচিত। আরেকটি হচ্ছে গণভোট অধ্যাদেশ 2025। আপনারা বুঝতে পারছেন যে জুলাই যে জাতীয় সনদ বা জুলাই যে আমাদের সংস্কার, এটা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু একটা ভিন্ন মত চালু রয়েছে বা এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখব যে সরকার জুলাই সনদ নিয়ে কতটুকু আন্তরিক আছে এটি বোঝা যাবে যে এই গণভোট যে অধ্যাদেশ 2025 করা হয়েছে এটি আপনার অনুমোদন করা হয় কিনা এর উপরে। আরেকটি হচ্ছে যে বিভিন্ন মানবাধিকার সংগঠন জুলাই আন্দোলনকারীরা যে আপনার জুলাই আন্দোলনকারীদের যে দায় মুক্তি দেওয়া হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে, এটা নিয়ে তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এটিকে সরকার তারা আপনার আগামীকালকে সংসদে উত্থাপন করে এটি আইনে পরিণত করে কিনা এটি হচ্ছে দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অধ্যাদেশগুলো কিভাবে আপনার আইনে পরিণত করা হবে। এবার আমরা বাংলাদেশ সংবিধানে 93-2 উপ অনুচ্ছেদে আমরা একটু লক্ষ্য করি। সেখানে যেটি বলা আছে যে সংসদ অধিবেশন বসার প্রথম দিনেই আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা পূর্ববর্তী সরকারের সকল অধ্যাদেশের কার্যক্রমগুলোকে উত্থাপন করতে হবে। অর্থাৎ আগামী কালকে অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশকে উত্থাপন করতে হবে। দ্বিতীয় যে এখন উত্থাপন করার পরে কার্যক্রম কি হবে, চাইলে সরকার এটিকে আপনার আগামী কালকে সকল অধ্যাদেশকে বাতিল করতে পারে। আবার তারা পর্যায়ক্রমে তারা বাতিল না করে প্রথম দিনে 5টি, পরবর্তী দিনে 10টি, তার পরবর্তী দিনে 20টি, এভাবে তারা বাতিল করতে পারে। আবার একটি আপনার এই অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো সবগুলোকে তারা বাতিল করতে পারে যেগুলো উত্থাপন করা হয়েছে। আবার দেখা গেল যে কিছুটা বাতিল করলো, কিছুটা রেখে দিল। যদি এরকমটা হয় যে কিছুটা আপনার অধ্যাদেশ বাতিল করা হলো আর কিছুটা রেখে দেওয়া হলো, তাহলে 30 দিনের মাথায় এসে সবগুলো অধ্যাদেশই বাতিল হয়েছে বলে গণ্য হবে। তাহলে এক কথায় হচ্ছে যে আগামীকালকে সংসদে যে সব অধ্যাদেশগুলো উত্থাপিত হবে এই সবগুলোই আইনে কার্যকর করতে হবে যদি তারা বাতিল না করে। আবার কোন কোন অধ্যাদেশগুলো উত্থাপন করবে কি করবে না এটাও কিন্তু নির্ভর করছে এই বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের উপরে। তবে আমরা চাইব যে বর্তমান সরকার বিশেষ করে এই জুলাই আন্দোলন বা আমাদের সংবিধান সংস্কার নিয়ে যেসব অধ্যাদেশগুলো রয়েছে বা রাষ্ট্রের আশু প্রয়োজনে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছেন এই অধ্যাদেশগুলো আগামীকালকে সংসদে উত্থাপিত হবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে চাওয়া এবং এটি উত্থাপনের মধ্যে আইনেও পরিণত হবে। কারণ সার্বিকভাবে যেটা চাওয়া সরকারের কাছে জুলাই সনদ বা সংবিধান সংস্কার এটি এই সরকারকে করতে হবে। আমি সরকারের কথা এর জন্য জোর দিয়ে বলছি কারণ তাদের কাছে এই সংসদের 2/3 মেজরিটি রয়েছে। এই সরকার জুলাই সনদ নিয়ে কতটুকু আন্তরিক বা আন্তরিক নয়
এটা বেশ কিছু ভাবে বোঝা যাবে। আপনাদেরকে আমি বলি কিভাবে বোঝা যাবে। প্রথমত, রাষ্ট্রপতি যে ভাষণটা দিবেন, সে ভাষণে এই জুলাই আন্দোলনকারীদেরকে নিয়ে রাষ্ট্রপতি কি ধরনের বক্তব্য রাখছেন তার উপর প্রেক্ষাপটে বোঝা যাবে যে সরকার জুলাই সনদ নিয়ে আন্তরিক কিনা। যদি আন্দোলনকারীদেরকে রাষ্ট্রপতির ভাষণে আপনার রাষ্ট্রের বীর হিসাবে ঘোষণা করা হয় বা এরকম কোনো সম্বোধন করা হয়, তাহলে বুঝবেন যে সরকার জুলাই সনদ নিয়ে কিছুটা হলো আন্তরিক আছে। আরেকটা দিক আপনাদেরকে আমি বলি বোঝার জন্য, যে এই যে জুলাই আমাদের যে সনদ, সেখানে বলা আছে যে স্পিকার একজন হবেন এবং ডেপুটি স্পিকার হবেন দুইজন। ডেপুটি স্পিকার, যিনি প্রথম ডেপুটি স্পিকার হবেন, তিনি বিরোধী দল থেকে, আর দ্বিতীয় ডেপুটি স্পিকার চাইলে সরকারি দল থেকে হতে পারেন। কিন্তু বর্তমান যে আমাদের সংবিধান আছে, সে সংবিধানে স্পষ্ট বলা আছে ৭৪ নম্বর অনুচ্ছেদে, স্পিকার একজন থাকবেন এবং ডেপুটি স্পিকার একজন থাকবেন। যদি সরকার, বর্তমান সরকার যদি জুলাই সনদ নিয়ে আন্তরিক হয়, তাহলে আমরা এটা দেখবো যে আগামীকালকে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, সেখানে কয়জন ডেপুটি স্পিকার নির্বাচিত হচ্ছেন। যদি দুইজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং প্রথম ডেপুটি স্পিকারটি যদি বিরোধী দল থেকে আসে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম থেকে আসে, তাহলে বোঝা যাবে সরকার অনেকটাই এই জুলাই সনদ নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটের যে অধ্যাদেশ ২০২৫ রয়েছে, এটা তারা পাশ করে কিনা, বা জুলাই যে অধ্যাদেশ যেটা রয়েছে, জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা বা দায়মুক্তি নিয়ে যে অধ্যাদেশটা রয়েছে, এটি সরকার অনুমোদন করে কিনা, এগুলো দেখার বিষয়। আমি অধ্যাদেশ নিয়ে কথা বলতে এসে জুলাই সনদকে আমি গুরুত্ব দিলাম এই কারণে যে আমার ব্যক্তিগতভাবে চাওয়া হচ্ছে এই বর্তমান সরকার জুলাই সনদের আলোকে এই সংবিধান সংস্কার সম্পূর্ণভাবে করবেন। এটি একটি আমার কাছে চাওয়া। তো আমরা দেখি কালকে কি হচ্ছে, এর উপর প্রেক্ষাপটে আমরা জুলাই সনদ নিয়ে আগামীতে আবারও আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।